সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি বালু নদীর পাড় থেকে 11তম রিভার টকিতে। আপনারা অনেকেই হয়তো জানেন, আমরা দীর্ঘ প্রায় 3 বছর যাবৎ, এটা একটা নতুন ধারণা, নদীর পাড়ে বসে নদীর সম্ভাবনা এবং নদীর যে চ্যালেঞ্জসমূহ আছে বা নদীর যে কষ্টসমূহ আছে সেগুলি নিয়ে আমরা নদী সম্পৃক্ত মানুষদেরকে নিয়ে আলোচনা করি এবং এর নাম দিয়েছি আমরা রিভার টকি। এই রিভার টকিজ আমরা সিরিজ অফ রিভার টকিজ করছি ঢাকার চারপাশের নদীগুলিকে নিয়ে। তার মধ্যে আজকে আমরা 11তম রিভার টকি করতে যাচ্ছি বালু নদীর পাড়ে। এই রিভার টকি করার যে উদ্দেশ্য হচ্ছে আমরা অন্যান্য নদীগুলির পাড়ে যে সমস্ত লোকজন বসবাস করেন তারাও যেন নদীর সম্ভাবনা এবং কষ্টগুলি তুলে ধরার জন্য নদীর পাড়ে গিয়ে এই ধরনের ডিজিটাল মিডিয়াকে কাজে লাগিয়ে মানুষের মধ্যে তুলে ধরতে পারেন নদীর কষ্ট এবং সম্ভাবনাগুলি সমূহ। কারণ আমাদের দেশ নদীমাতৃক দেশ, নদী যদি না বাঁচানো যায় তাহলে দেশ বাঁচানো যাবে না। এই ঢাকার চারপাশের নদীগুলি আপনারা জানেন দূষণের ভারে জর্জরিত। এই দূষণমুক্ত করার জন্য ঢাকার নদীগুলিকে নাগরিকদের প্রচেষ্টার অংশ হিসেবে আমরা প্রায় 3 বছর আগে ইউএসএআইডি এবং এফসিডিওর সহযোগিতায় শুরু করেছিলাম একটি প্রকল্প। এই দূষণ বিরোধী প্রকল্প ওয়াটার কিপার্স বাংলাদেশ কনসোর্টিয়াম করেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ এবং স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্ট। এই কনসোর্টিয়াম কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় 2 বছর 2020-21 সাল এবং 2021-22 সালে আমরা কাজ করেছিলাম একসাথে। 2022-23 এসে আমরা শুধুমাত্র নদী দূষণ নিয়ে এবং নদীর পাড়ের মানুষদের সচেতনতার জন্য অল্প কিছু কাজ করছি। তারই অংশ হিসেবে আজকের এই রিভার টকি। আমাদের সাথে আজকে 4 জন আলোচক অংশগ্রহণ করছেন। আমি ডান দিক থেকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সর্বডানে আছেন 75 নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর, বিশিষ্ট রাজনীতিবিদ, আমাদের নদী আন্দোলনের অনেক পুরাতন অগ্রসৈনিক মোহাম্মদ আকবর হোসেন ভাই। আকবর হোসেন ভাইকে আমি স্বাগত জানাচ্ছি রিভার টকিতে। আমার তারপর আছেন মীর মোহাম্মদ আলী, উনি সহকারী অধ্যাপক এবং চেয়ারম্যান একুয়াকালচার ডিপার্টমেন্ট শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। উনি অনেক তরুণ, কিন্তু উনি আমাদের পরিবেশ রক্ষার আন্দোলনের একটা পরিচিত মুখ বর্তমানে বাংলাদেশে এবং বিশ্বের বিভিন্ন জায়গায়। আপনাদের দুজনকে নদী পাড়ে ধন্যবাদ আসার জন্যে। আমার বাঁ দিক থেকে 2 জন আছেন আমাদের সাথে দীর্ঘ 3 বছর যাবৎ আমরা ঘনিষ্ঠভাবে কাজ করছি। উনি এই নাসিরাবাদ ইউনিয়নের সাবেক সদস্য জান্নাতি আক্তার রুমা। উনি আমাদের এই বালু নদীর পাড়েরই বাসিন্দা এবং আমাদের পাশে আছেন। আমরা খুবই আনন্দিত, আমাদের পাশে আমরা একজন মুক্তিযোদ্ধাকে আজকে পেয়েছি, মুক্তিযোদ্ধা মোহাম্মদ ওমর আলী ভাই। ওমর আলী ভাই এই এলাকার সন্তান, কিন্তু উনি 75 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা। উনি গত সংসদ নির্বাচনে এই ওয়ার্ডের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং নাসিরাবাদ ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের। আপনারা দুজনই, আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা, আপনি বাংলাদেশ আওয়ামী লীগের নেতা। আমরা খুব আনন্দিত আপনারা এই নদী পাড়ের 2 নেতা 2 বড় দলের এসেছেন। আমরা আনন্দিত যে আমরা একজন স্থানীয় সরকার নির্বাচিত সদস্য পেয়েছি এবং আমরা খুবই আনন্দিত আমরা একজন একাডেমিক পেয়েছি আজকে নদীর পাড়ে। মূলত আমাদের আজকে আলোচনার যে চিন্তা আমরা করেছি, আমরা নদী রক্ষার জন্য তো অনেক ধরনের পদক্ষেপ হচ্ছে, কিন্তু এই পদক্ষেপসমূহ কেন কার্যকর হচ্ছে না, এর প্রতিবন্ধকতা সমূহ কী কী, বাধাগুলি কী কী, সেটা আমরা আলোচনা করার চেষ্টা করব এবং নদী রক্ষার জন্য, নদী দূষণ বন্ধের জন্য, দখল বন্ধের জন্য আর কী কী কার্যকর পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই বিষয়ে আলাপ করব। তো আমরা আলাপটা শুরুতেই শুরু করি আমি আকবর ভাইকে দিয়ে শুরু করার নানা উদ্দেশ্য রয়েছে। একটা হচ্ছে আমরা পরিবেশ আন্দোলন শুরু করেছি 2 দশকেরও বেশি সময় আগে, কিন্তু এই 2 দশকের বেশি সময় আগে পরিবেশ আন্দোলন যে একটা বড় মানসিক স্বার্থ রক্ষার আন্দোলন, জনস্বার্থ রক্ষার আন্দোলন, সেটা মূলত এই আকবর ভাইদের নেতৃত্বে এখানে 12 গ্রাম উন্নয়ন সংস্থা নামে একটা সংস্থা হয় এবং 12 গ্রামের মুরব্বীরা মিলে এটা করেছিলেন। আপনারা এই ত্রিমোহনী, দেবদোলাই, নড়াই এবং বালু নদীর দূষণের বিরুদ্ধে এই এলাকার মানুষকে বাঁচিয়ে রাখার জন্যে। এবং আপনারা, আমি তখন অনেক ইয়াং ছিলাম, অনেক যুবক ছিলাম, কিন্তু আমার মনে আছে যে রামপুরাতে কলসি মিছিল করেছিল হাজার হাজার মানুষ, এটা নেতৃত্ব দিয়েছিলেন আপনি। তখন আপনারা নদীর দূষণের বিরুদ্ধে কথা বললে হাজার হাজার মানুষ নিয়ে মিছিল করেছিলেন
এবং আন্তর্জাতিক মিডিয়াগুলিতেও এই মিছিলের চিত্র গিয়েছিল এবং বাংলাদেশের পরিবেশ রক্ষার আন্দোলন তখন বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছিল। আমরা যে আজকে পরিবেশ আন্দোলনের কর্মী, আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি আপনাদের ওই আন্দোলনের যথেষ্ট অবদান রয়েছে আমাদের গ্রহণযোগ্যতা সমাজে দিয়ে দেওয়ার জন্য। কাজেই এখন সেই সময় আপনি নদী দূষণ বন্ধের জন্য আন্দোলন করেছিলেন 12 গ্রামের মানুষদেরকে সাথে নিয়ে। আজকে আমরা যে নদীর পাড়ে দাঁড়িয়ে আছি বা বসে আছি সেই একই নদী আছে, কিন্তু সেই নদীর আমার যতদূর মনে পড়ে, আপনি আরও ভালো বলতে পারবেন, আপনি এলাকার সন্তান, সেই নদীর আকারও একই রকম নাই, সেই নদীর পানির গুণাগুণও কিছু মাত্র বদলায় নাই। কাজেই এটা অনেক প্রচেষ্টার মধ্যে হয়েছে, জনগণের হয়েছে, বেসরকারি সংস্থাগুলির হয়েছে, সরকারের হয়েছে। এই যে এত প্রচেষ্টার মধ্যেও কোনো অগ্রগতি নাই, আপনি এর জন্য কি চ্যালেঞ্জগুলি কি বলে মনে করেন? ধন্যবাদ। আসলে আমাদের গ্রাম বাংলায় একটা কথা আছে যে সরিষার মধ্যে যদি ভূত থাকে তাহলে ভূত আর তাড়ানো যায়, ওই সরিষায় ভূত তাড়িত হয়। আমাদের সমাজ ব্যবস্থা, প্রশাসন বা রাজনীতি, আমরা যারাই সমাজের লোক ফ্রন্ট লাইনে আইসে খুব সুন্দর সুন্দর কথা বলি, সুন্দর সুন্দর কাজ করি, কিন্তু মাঠে কাজ হয়। রাষ্ট্র যতই উদ্দীপনা দেখাক মিডিয়ার সামনে, কিন্তু নদীর পাশে এসে রাষ্ট্রের আর কোনো ভূমিকা থাকে না। যেমন পয় ব্যবস্থাটা, ক্লিনিক্যাল বর্জ্য, ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য, এগুলো তো গভর্নমেন্ট ম্যানেজ করবে, এটা তো আর পাবলিক জায়গায় ম্যানেজ করবে। সরকারের পলিসির মধ্যেই বোধহয় নাই, কিন্তু পলিসির মধ্যে আছে মিডিয়ার সামনে কতক্ষণ কথা বলে, অনাট করতে কথা বলে। এইটা বাংলাদেশের চরিত্র হয়ে গেছে। এখন মিথ্যে কথার, প্রতারণামূলক কথার একটা শৈল্পিক যুগ চলতেছে, উন্নত যুগ চলতেছে বাংলাদেশে। এখানে মিথ্যা, প্রতারণা, আশ্বাস, এগুলোর ডেভেলপ হবে প্রতিনিয়ত, কিন্তু মাঠের, নদীর ঘাটের, আবহাওয়ার, বাতাসের, পথে ঘাটের, সুয়ারেজ ব্যবস্থার কোনো উন্নতি। এই জন্যই নদীরও কোনো উন্নতি হয় না, কথা যা শুনি উপরে। আচ্ছা, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আমরা যা প্রতিশ্রুতি করি বা নীতি নির্ধারকরা যা বলেন, কার্যক্ষেত্রে তার কোনো কার্যকরী বাস্তবায়ন থাকে না। তো এইটা একটা বড় চ্যালেঞ্জ যে পলিসি এবং আইন সেটা ইমপ্লিমেন্টেশনে এসে কাজ করছে না। তো এটার কারণ কি? এটার কারণ কি জবাবদিহিতার অভাব, নাকি যে সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই সমস্ত পদক্ষেপের মধ্যেই ভুল? যেমন ধরেন আপনাদের এই অঞ্চলে এই যে পয়ঃবর্জ্যের কথা বললেন, হাতিরঝিল হয়ে একটা বড় ধানমন্ডি অংশের পান্থপথ, হাতিরপুল এলাকার সমস্ত বর্জ্য এদিক দিয়ে নামে বা নামতো। এটাকে বন্ধ করার জন্য দীর্ঘদিনের আন্দোলন, আপনাদের আন্দোলনেরই ফসল দাসেরকান্দির যে ট্রিটমেন্ট প্লান্ট। এখন এটা বাস্তবায়ন হতে অনেক সময় লাগলো, কিন্তু এটা একটা কিছু বাস্তবায়িত হলো। এখন আপনারা কি এটা সুফল পাচ্ছেন বা এটা কি কাজ করছে? এটা আসলে সরকার তো করে ফেলে, ওই বিভাগই এটা দেখভাল করে, ওই বিভাগে উন্নয়ন করে, কিন্তু ওই পানিটা প্রথমত হলো যেটুকু দূষণ এই নড়াই নদীতে আসে, নড়াই থেকে ঢুকে, এর সিকিভাগ, সিকিভাগ হলে নড়াই তো ক্লিয়ার হলো না। আচ্ছা, অকার্যকর। মানে নড়াইতে যে দূষণ আসে পুরাটাই দাসেরকান্দি ট্রিটমেন্ট করে না। আচ্ছা, এই প্রকল্পটা হইল না, প্রকল্পতেই ভুল আছে। দ্বিতীয়, যে পানিটা নিষ্কাশন করতেছে দেখতে পরিষ্কার, স্বাস্থ্যসম্মত কিনা, এটা শুধু ওয়াসা ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান তো দেখে না। আচ্ছা, তো আপনারা সরাসরি চুলকানি হয়ে যায় এই পানি, যেটা ডিসচার্জ করে সেটাতে না। তো তাহলে এটার যে ম্যানেজমেন্ট, এতে কি আপনাদের অংশগ্রহণ নাই? না, এই এলাকার কারণ, এলাকার কোনো লোক ঢুকতেই পারে, পাখিও ঢুকতে পারে। বলেন কি? এটা এলাকার পাখি যদি হয় তাহলে ঢুকতে দেবে না। না, এই প্রকল্প প্রণয়নের সময় আপনাদের সাথে কথা বলেছিল? না, প্রণয়নের সময় কথা বলে নাই, এই অপারেশনের কোনো কথা? হ্যাঁ, সরকার ইনিশিয়েট করে, ক্রমান্বয়ে কাজ হয়। হ্যাঁ, মাঝখানে স্ট্রাগল ছিল, পাবলিক বুঝে না, জমি দিবে না, কি লাইছে, ওগুলো আমি যে ক্লিয়ার করছি, তাদেরকে মাঠে নামানোর পরে আর না। কিন্তু এখন যে পরিচালনা হচ্ছে, এখানে কোনো পরিচালনার জন্য স্থানীয় জনগণের অংশগ্রহণে কোনো কমিটি টমিটি নাই। তারপর এই যে এটা সিকিভাগ নড়াই নদীর দূষণ তারা ট্রিট করছে, বাকিটার জন্য কোনো প্রকল্প টকল্প আছে কিনা আছে আপনারা কিছু জানেন না, কিছুই জানেন না।
তাহলে এটা বড় চ্যালেঞ্জ হচ্ছে জনগণের সাথে সরকারের উদ্যোগের কোনো সমন্বয় এবং সম্পর্ক নাই, এটা একটা বড় চ্যালেঞ্জ। আর আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে সরকার যে উদ্যোগগুলি নিচ্ছে সেই উদ্যোগগুলি বাস্তবায়িত যদি না হয় তাহলে কেন হলো না সেটার কোনো জবাবদিহিতা নাই। তাহলে এই দুইটা বড় চ্যালেঞ্জ আমরা মনে করতে পারি যে একটা বড় প্রজেক্ট তো হয়েছে এখানে। আপনি কি মনে করেন এই প্রজেক্টটা যে গ্রহণ করা হলো তখনই তো উচিত ছিল এখানকার মানুষকে সাথে কথা বলা, তাহলে মানুষ বলতো যে নড়াই নদীর 25 ভাগ বা 60 ভাগ এটা করছে, বাকিটার জন্য কি করা যেতে পারে, এটা একটা। আরেকটা হচ্ছে এখন যখন পরিচালনা করা হচ্ছে তখন যদি এলাকার মানুষের অংশগ্রহণ না থাকে তাহলে এটা যে কার্যকরভাবে ব্যবস্থাপনার অধীনে আসে সেটা কিভাবে নিশ্চিত হবে? আপনি কি মনে করেন আমাদের প্রকল্পগুলি গ্রহণ এবং প্রণয়ন এবং বাস্তবায়ন এই দুই ক্ষেত্রে আমরা কি ইমপ্রুভমেন্ট করতে পারি? ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দর একটা আয়োজনের জন্য। আসলে মানে আমাদের আইনে তো সবকিছুই আছে। আমরা যে কোনো বড় প্রকল্প হলে সরকার এটার জন্য একটা এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট করে। আপনি জানেন যে আসলে এই জায়গার পরিবেশ প্রতিবেশের কি ক্ষতি হবে এরকম একটা অ্যাসেসমেন্ট তারা কিন্তু করে। এবং এটা করার আরেকটা বড় কারণ হচ্ছে কি, এই জায়গার উপর ভালোবাসা দরদ এই লোকাল মানুষেরই থাকবে, আশেপাশে যারা বাস করে তাদের সাথে এই নদীর দীর্ঘদিনের একটা সম্পর্ক আছে। তারা কিন্তু যে কোনো কিছু করলে চিন্তা করবে যে এই নদীটার ক্ষতি হবে কিনা। শুরুতে হয়তো বা তারা এরকম ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট নাম মাত্র করেছে, কারণ এটা এরকম হওয়ার কথা না। এটার এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্টে আপনার নদীর কি ক্ষতি হবে, মানুষের কি ক্ষতি হবে, এই পুরো জিনিসটাই থাকার কথা। কিন্তু উনি যেভাবে বলছেন এভাবে এটা হওয়ার কথা না, কিন্তু আমরা হয়তো বা মানছি না। আমরা কাগজে কলমে হয়তো বা দেখিয়ে দিয়েছি যে মানুষজন এটা চেয়েছে, এটায় চাকরি হবে বা বিভিন্ন কিছু হবে, তাদেরকে হয়তো বা মিথ্যা কিছু আশ্বাস দিয়েছে, বলেছে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে সবসময় এই কোম্পানিগুলো কিন্তু বলে যে আমরা ট্রিটমেন্ট করব, প্লান্টে ইটিপি থাকবে, পানিটা যেই পানিটা হচ্ছে আমি ফেলবো এই পানিটা ট্রিটমেন্ট করে ফেলবো, কিন্তু মাত্রই আকবর ভাইয়ের কথা থেকে যেটা বোঝা গেল যে ওই পানি থেকে সরাসরি চুলকানি হয়। তার মানে এরকম তো হওয়ার কথা না, এই পানিটা তো ট্রিটমেন্ট করার কথা। তো আসলে সরকারের যে দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো আছে, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট আছে, তারা তো আসলে এই বালু নদী তো আর একদিনে চেঞ্জ হয় না। আমরা এক সময় ঢাকাতে ওনারা যখন আন্দোলন করছে তখন হয়তো বা বুড়িগঙ্গার অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু তুরাগ বলেন বালু বলেন এগুলো তো ভালো ছিল। কিন্তু আসলে আপনি আজকেই তো দেখলেন যে কি অবস্থা। তো দিন দিন তো এটা খারাপের দিকে যাচ্ছে। এরপরে প্রতিনিয়ত ইন্ডাস্ট্রিও তৈরি হচ্ছে। আসলে আমার মনে হয় কি আশেপাশের মানুষদের ওই সম্পৃক্ততাটা নাই ওইভাবে। কারণ কি কোনো রকম একটা কাগজ কলম দিয়ে একটা বুঝিয়ে দেওয়া হচ্ছে যে আমরা এই জায়গায় অ্যাসেসমেন্ট করেছি, মানুষের সাথে কথা বলেছি, এই জায়গাটায় যেমন ঘাটতি আছে, তারপরে এই ইন্ডাস্ট্রিটা করার পরে মনিটরিংটায় চরম পরিমাণ ঘাটতি আছে বলে আমার মনে হয়। কারণ কি সেটা যদি মনিটরিংয়ে ঘাটতি না থাকতো তাহলে বুড়িগঙ্গার পরে বালুর অবস্থা এত খারাপ হতো না। আমার কাছে মনে হয় এই দুইটা জায়গায় আসলে ঘাটতি আছে। ধন্যবাদ আপনাকে। আমি একটু ওমর আলী ভাইয়ের কাছে যাই। আপনারা তো দেশ স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধ করেছিলেন, জীবন বাজি রেখে আপনারা অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। আমরা জানি যে আমরা মুক্তিযুদ্ধের প্রজন্ম, তখন আমাদের জন্ম হয়েছে মাত্র, কিন্তু আমরা তো জানি যে পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, এটা ছিল মুক্তিযোদ্ধাদের স্লোগান। তো বাংলাদেশের ঠিকানা তো নদী, আর আপনি তো এই এলাকার সন্তান। আপনার এলাকার নদীগুলি যে মরে যাচ্ছে, আপনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার কষ্ট হবে, এটাই স্বাভাবিক। আপনারা তো এই দেশটাকে সোনার দেশ হিসেবে গড়ে তোলার জন্যই জীবন বাজি রেখেছিলেন। তো আপনাদের দেশটা যে সোনার দেশ না হয়ে কয়লার দেশ হয়ে যাচ্ছে, এই ব্যাপারে আপনি আমাকে আপনার কষ্টের কথা কিছু বলেন। ধন্যবাদ আপনাকে। মুক্তিযুদ্ধের কথা বললেন, ঠিকই দেশের জন্য জনগণের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল। আমরা স্বাধীনতা পেয়েছি যুদ্ধ করে, কিন্তু স্বাধীনতার পরে কিছু কিছু অবকাঠামো আছে বা ব্যবস্থা আছে, সেগুলি যথাসময়ে বাস্তবায়ন হয় নাই বিধায় আজকে এই সমস্ত প্রবলেমগুলি হতেছে। নদীর কথা যে বললেন যে বালু নদী, নড়াই নদী, একদোলাই, এগুলি আমাদের ছোটোকাল থেকে আমরা এগুলি তখন দেখেছি, এগুলি স্বচ্ছ পানি ছিল, পরিবেশ ভালো ছিল, আমরা এই নদীতে গোসল করেছি, এমনকি এই নদীর পানি দিয়ে রান্নাবান্না সব কিছু হয়েছে। এটা স্বাধীনতার আগ পর্যন্ত। তো স্বাধীনতার পরে এই ঢাকা শহরের লোক সংখ্যা প্রায় আগে যদি ছিল ধরেন সর্বোচ্চ 30 লক্ষ, এখন অ্যাবাউট 3 কোটি।
তো এই যে এত জনসংখ্যা, এই জনসংখ্যার বর্জ্য, বিভিন্ন পর্যায়ে বর্জ্য বলে যা আছে সবই আশেপাশের যে সমস্ত নদীগুলি আছে সবগুলি নদী দিয়া সেগুলি আউটপুট হয়, সেগুলি পড়ে। তো এই যে এইগুলি পড়ার পরে এই বর্জ্যগুলি আসা পানিগুলি দূষিত হয়ে গেছে। তো এইগুলির ব্যাপারে স্বাধীনতার পর থেকে প্রায় 20 বছর যাবৎ আগে বা পরে, আগে থেকে 25 বছর আগের থেকেই যে 12 গ্রাম উন্নয়ন প্রকল্প বা সংস্থা করেছিল, উন্নয়ন সংস্থা, তারা এই পানির জন্য যাতে ময়লা পানি, পচা পানি না আসে, তো তখন থেকে আজকে 25-30 বছর আগের থেকে আরম্ভ হয়েছে। এবং সরকার, যে সরকারি আসছে, প্রতিটা সরকারি এই ব্যাপারে আলোচনা করছে যে কীভাবে এই ফসল রক্ষা করা যায়। তো তারই ধারাবাহিকতায় যেমন দাসেরকান্দি সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট, এটার প্রথম একটা ছিল যে এই ট্রিটমেন্ট প্লান্টটা হওয়ার পরে আমাদের যে ওই যে আপনার রামপুরা, কারণবাজার বা ধানমন্ডি, গুলশান, এই সমস্ত ময়লা বা বর্জ্যগুলি আসে, সেই বর্জ্যগুলি এই নদীটা দূষণ করে, বালু নদী, দেবদোলাই বা নড়াই নদী বা এই যে জিরানি খাল, এরকম একটা কথা ছিল। তো এখন যখন এটা প্রতিষ্ঠিত হওয়ার পরে কি হলো যে ওই যে আকবর হোসেন যে কথাটা বললো যে সিকিভাগ এটা হয়েছে, এই সমাধান হয়েছে, আর বাকি 75% হয় নাই। তো 75% না হওয়ার মূলত কারণ হইল কি, যেমন জিরানি খাল আমরা একদিক দিয়ে বন্ধ করতে পারছি, কিন্তু জিরানি খাল বন্ধ হয়নি। এবং তৃতীয়ত হইল যে দেবদোলাই, কিন্তু দেবদোলাই চালু হয়ে গেছে। ওই বর্জ্যগুলি আরও 2টা খাল দিয়ে এই নড়াই নদীতে, বালু নদীতে পড়তেছে। তো আলটিমেটলি হইল কি যে আমরা এক দিক বন্ধ করলাম, আরও 2 দিক খোলা আছে। আর যে দাসেরকান্দি ট্রিটমেন্ট প্লান্টের যে পানিগুলি শোধন হইতেছে, সেই পানিগুলি শোধন, আমি বলবো যে শোধন করে ছাড়তেছে, এই সারার চেয়ে বেশি অংশ আসতেছে আরও 2টা খাল থেকে। আচ্ছা, না আমি একটু, ঠিক আছে, এটা আমরা আরোপ করব, কিন্তু আমি একটা জিনিস জানতে চাই, দাসেরকান্দিতে যখন এই ট্রিটমেন্ট প্ল্যান্টটা হয়, এটা আমি যতদূর জানি এটা আজকেই বা 2 বছর আগে বা 5 বছর আগে এটা গৃহীত হয় নাই। এটা এখানে 12 গ্রামের মানুষ যখন আন্দোলন করেছিল 2000 সালের শুরুর দিক, এই 2001-2 এর দিকে না, একে, হ্যাঁ, তখন ওয়াসাতে কিন্তু মিটিং হয়েছিল এবং তখন যারা দায়িত্বে ছিলেন তারা প্রফেসর নজরুল ইসলাম স্যার ছিলেন তখন ওয়াসার চেয়ারম্যান, হ্যাঁ, তারপরে কিন্তু সেখানে মুজাফর স্যার ছিলেন, সেখানে আব্দুল্লাহ সাইদ স্যার ছিলেন, বদিউল আলম মজুমদার ছিলেন, আমিও ছিলাম। আমি তখন তো ইয়াং, আমার কেউ চিনেন না তখন। তো তখনই কিন্তু আলোচনাটা শুরু হয় যে আমরা যে এখান থেকে ময়লাগুলি যাবে, এই ময়লাগুলি কিভাবে শোধন করে নিতে পারি। তারপরে ধীরে ধীরে একটা বড় প্রকল্পের ধারণা আসে, ফাইন্যান্সের বিষয় আসে, এটা বোধহয় ওয়ার্ল্ড ব্যাংক ফাইন্যান্স বা এরকম, তাই না? হ্যাঁ, তো এরকম ফাইন্যান্স যখন নিশ্চিত হয় তখন এটা হয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনারা তো এলাকার মানুষ, এই এলাকার রাজনৈতিক নেতা, আপনাদেরকে কি কখনো জিজ্ঞেস করে নাই যে আমরা এখানে এটা করতে চাচ্ছি? বা আকবর ভাই বললেন জমি নিয়ে সমস্যা ছিল, তখন আপনাদের ইনক্লুশন ছিল, কিন্তু তারা কি করবে, এটা দিয়ে কি পরিমাণ ময়লা আসবে, কি বের হবে, এগুলি কোনোদিন শেয়ার করে নাই আপনাদের সাথে? এগুলি একটা ছিল আলোচনার মধ্যে, যখনই কোনো মিটিং হচ্ছে বা যারা এই সম্বন্ধে অভিজ্ঞ তারা আসছে, বলছে যে এটা পরিশোধন হবে, এখন না, সেটা তো আচ্ছা, হ্যাঁ, এলাকার লোকজন জায়গা জমি নিয়ে সমস্যা হয়েছে, সেটা অন্য ব্যাপার। এটা যখন প্রতিষ্ঠিত হয়, এই যে বললাম যে সিকিভাগ হয়েছে। আর আরেকটা জিনিস একটু সমস্যা হয়েছে, যেটা আমরা মনে করতেছি এখন, একদিক দিয়ে কিছু চেষ্টা হয়েছে যে এটা যেন সমাধান হয়, আরেক দিক দিয়ে যেমন বায়ু দূষণ হইতেছে। বায়ু দূষণটা আমরা বুঝতে পারলাম যখন এটা চালু হয়েছে, তখন এইটার থেকে চিমনি দিয়া যে বায়ুটা বের হয় এই পোড়ানোর পরে, এই মানে ট্রিটমেন্টের পরে, ওইটা যখন উপর দিকে বের হয়, এটা বাতাস তো ঘুরে। যখন আমরা দক্ষিণ অংশ, আমার বাড়ি
যখন উত্তর দিক থেকে বাতাসটা আসে তখন বোঝা যায় এলাকার লোকজন একটা খুব খারাপ একটা গন্ধ পায়। তাই? হ্যাঁ খুবই জানো সবারই জিজ্ঞেস করে। খুবই খারাপ একটা মানে এটা কল্পনা করানো যায় যে কি বিশ্রী একটা গন্ধ। তো অস্বাস্থ্যকর গন্ধটা খুব খারাপ লাগে এই গন্ধটা। ঠিক তেমনি যখন আবার দক্ষিণ থেকে বাতাস হচ্ছে সেটা যায় উত্তরে। তো এমন একটা চলছে যে এই যে তার নতুন সমস্যা আরেকটা হলো। নতুন একটা সমস্যা এরাজ হলো। আমরা পানি দূষণ করতে বায়ু দূষণ হইতেছে। মানুষ তো ঠিকই আমার মনে হয় যে এই পানি দূষণ সাথে সাথে এই যে রক্ষা করার জন্য তার আলটিমেটলি পাশাপাশি বায়ুটাকে যাতে দূষণ মুক্ত হয় সে ব্যাপারে আমাদের চিন্তা করা উচিত। আচ্ছা, আপনার কাছে আবার আসবো ওমর আলী ভাই। রুমা আপার কাছে যাওয়ার আগে আমি আরেকটা জিনিস আপনাকে চিন্তা করতে বলি, সেটা হচ্ছে আপনি তো একজন সরকার দলের নেতা, কাজেই আপনি একটু কিভাবে আমরা এটার যে সমস্যাগুলি আছে এটাও তো সরকারের সম্পত্তি, বলতে কি আমাদেরই তো সম্পত্তি। সরকার তো আর বায়বীয় কোনো বিষয় না, জনগণের সম্পত্তি। কাজে এটা কার্যকর করার তো আমাদেরও দায়িত্ব আছে। কার্যকর যদি না হয় সেটা আমরা বলবো, এবং কার্যকর যাতে হয় সেই জন্য আমরা তাদেরকে সহযোগিতা করব। কিন্তু এই জায়গাটা আমরা তৈরি করতে পারি কিভাবে? তারা তো আর আলাদা কোনো গ্রহ থেকে আসে নাই। কাজে আপনি সরকার দলের লোক হিসেবে চিন্তা করবেন, পরে আপনি এটা আলোচনা করবেন যে কিভাবে আমরা এটাকে অন্তত সমাধানের মধ্যে আনতে পারি। বায়ু দূষণ যাতে না হয় এটার ব্যবস্থা আছে, বিজ্ঞানিকলি ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ, কারণ বায়ু যখন দূষণ হবে তখন তো আর আওয়ামী লীগ বিএনপি দেখে দূষণ করবে না, তখন তো সবার ঘরে যাবে। জনস্বার্থে এটাকে দেখতে হবে। তা আপনি এটা চিন্তা করেন, আপনার কাছে আবার আসবো। রুমা আপা, আপনি তো আমাদের সাথে খুবই নিবেদিত প্রাণ। আপনার খুবই নদী এবং পরিবেশ রক্ষার জন্য আপনি নিজে শ্রম দিয়ে নিজের অর্থ খরচ করে চেষ্টা করে যান। আমি দেখি বিভিন্ন সময় আমাদের সভা সমাবেশে আমি আপনাকে দেখি, কথা হয়তো সবসময় বলতে পারি না, কিন্তু বোঝা যায় কার আন্তরিকতা কতটুকু। তো এই যে আন্তরিকতা দিয়ে আপনি নদীর জন্য কাজ করছেন, আপনার কাছে অন্যরকম একটা প্রশ্ন করি। এই এলাকার যে অন্যান্য মেয়েরা আছে বা নারীরা আছে, তাদের জীবন তো বেশি সংকটের মধ্যে থাকে, কারণ তারা তো সবসময় এই নদীর পাড়েই থাকে। তো তারা এই নদী রক্ষার জন্য কতটুকু বা মানে কষ্টের মধ্যে বা উদ্বিগ্নতার মধ্যে আছে, আবার কতটুকু তারা সম্পৃক্ত হতে চায় বা কতটুকু তাদের এই ব্যাপারে সচেতনতা আছে আর নারীদের মধ্যে, আপনি কি মনে করেন? আসলে আমরা তো এতদিন পর্যন্ত শুধু ক্ষতিগ্রস্তের কথাই বলে আসছি। তো আমি কমিশনারের কথার উপর ভিত্তি করে কথা বলবো। সেটা হচ্ছে উনি যেমন বলছে না যে আমাদের পাবলিকের কি করার আছে, আসলে এটা সত্য কথা। কারণ আমরা পাবলিকরা যারা আছি ওরা মনে করেন আমাদের এই নদী যখন নষ্ট হয় তখন এই পানির অভাবে আমাদের প্রতিটা গ্রামেরই মিঠা পানির অভাব পড়ে। তখন স্থানীয় যে প্রতিনিধি যারা ছিল, তারপরে আগে ছিল চেয়ারম্যান, তো ওনারা টিউবওয়েলের ব্যবস্থা করে মিঠা পানির জন্য। তারপর আবার পানির পাম্পের, আমাদের এলাকার যারা যুবক আছে তারা পানির পাম্পের ব্যবস্থা করে। কিন্তু আমাদের এলাকার যেটা করণীয়, যাদের যে পর্যায়ে আছে সেখান থেকে কিন্তু ছোটোখাটো আন্দোলন করে সেটা সমাধান করতেছে। তারপর আমাদের এলাকায় ছিল ঝুলন্ত বাথরুম, যেটা মনে করেন আজ থেকে 10 বছর আগেও ছিল নদীর মধ্যে ঝুলন্ত বাথরুম। ওইটা নিয়ে আমাদের এলাকার যুবকরা, তারপরে জনপ্রতিনিধি, আবার রাজনৈতিক প্রতিনিধি যারা আছে তারা যখন এটা নিয়ে আলোচনা করে, অটোমেটিকলি আমাদের যারা গৃহিণী আছে, এলাকার যে গণ্যমান্য ব্যক্তি আছে, মাধ্যম পর্যায়ে আছে, উঠান বৈঠকের মাধ্যমে ওইটা কিন্তু আমরা সমাধান হয়, ঝুলন্ত যে বাথরুমটা ওইটাও সমাধান হয়। তারপরে 2001 সালে যে আমাদের নদী আন্দোলনটা হয়, তখন আমারও বয়স কম ছিল, আমরাও কিন্তু ওইখানে গেছি। কিন্তু আমাদের এলাকায় যে নারীরা ছিল তারা একটা জিনিসই তখন বুঝতো, এখন জেনারেশন যারা আছে তারা তো এই পানি দেখে না, এই জন্য এই পানির জন্য তাদের কদর নাই। কিন্তু আমার মা চাচিরা এবং আমি ছোট সময় যে পানিটা দেখছি তখন কদর ছিল, তখন মনে খুব নাড়া দিছে, যেমন মুক্তিযোদ্ধার যুদ্ধ শুরু হয়েছে দৌড় দিছে। এখন আমরা গল্প শুনি। তো তখন এই পানিটা যখন বিশুদ্ধ পানি ছিল, যখন এই পানিটা নষ্ট হয়ে যায় তখন নারীরাই কিন্তু প্রথম এই পানিটার মধ্যে বেশি সংকটে ভোগে। যখন আন্দোলনের ডাক দিল 2001 সালে, তখন আপনি তাদের ওনাকে জিজ্ঞেস করতে পারেন, ওইখানে কিন্তু নারীদেরও অংশগ্রহণ ছিল। আমরা কিন্তু কলস যা কিছু আসিল নিয়ে কিন্তু আমরা আন্দোলনে নামছি। নামার পরে আমরা ফল পাই বা না পাই, কিন্তু ওইটা কিন্তু আমাদের একটা ইস্যু তৈরি হয়েছে, ঠিক আছে।
আর এই যে আমরা যে করছি ঠিক আছে, কিন্তু এটা ধারাবাহিকতা বজায় রাখার জন্য মাঝখানটা অনেক বড় একটা গ্যাপ চলে গেছে। গ্যাপ যাওয়ার পরে এখন যে আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি আছে এবং স্থানীয় যে যুব সমাজের ছেলেরা আছে, তারা আবার এটা নিয়ে 12 গ্রামের যে উন্নয়ন সংস্থা আছে, সবাই সংগঠনের মাধ্যমে যে আবার একটা উদ্যোগ গ্রহণ করছে, ওইটার মধ্যে যে আমরা সবাই এখন উদ্যোক্তা বালু নদী মোর্চা বানিয়ে বালু নদী মোর্চাই করলাম। তো এর মাধ্যমে আমরা আন্দোলন করতেছি, আমরা বিভিন্ন জায়গায় সেমিনারে যাচ্ছি, কিন্তু আমাদের কথাগুলো ওরকমভাবে ভাইরাল হচ্ছে না। যেমন রানু মণ্ডলের গান ভাইরাল হয়, ওইটা ভাইরাল হয়, ওইটা ভাইরাল হয়, কিন্তু আমাদের বাংলাদেশে এত বড় একটা প্রবলেম, ওই প্রবলেমটা কিন্তু আমরা কেউ ভাইরাল করছি না। কেন জানেন? আমরা ফেসবুকের মধ্যে পজিটিভ নেগেটিভ নিয়ে ব্যস্ত, কিন্তু আমাদের বাংলাদেশে যে একটা কত বড় একটা সমস্যা, কেউ এটা ফেসবুকের মাধ্যমে হোক, যেভাবে হোক, মেসেজের মাধ্যমে হোক, মানে কেউ আন্দোলন করতেছে না। আমরা কিছু যারা এটার মধ্যে জড়িত তারাই, আমরাও তো করতে পারি, আমরাও তো আরো করার আছে, আমাদেরও ভাইরাল করতে হবে। আজকের মিটিং থেকেই আমরা কাট পিস করে এটাকে ভাইরাল করানোর চেষ্টা করব, কেন করব না? এটাও একটা হইতে পারে যে আমরা যে আলোচনা করতেছি এখান থেকে ছোট্ট একটা টুকরা নিয়ে আমরা রিল বানিয়ে যদি পোস্ট করি। আপনি এরকম চিন্তা করেন, আপনার কাছে আবার আসবো যে এই এলাকার নারীদেরকে কিভাবে সম্পৃক্ত করা যেতে পারে আরো, এবং আমরা কিভাবে সামাজিক আন্দোলনই গড়ে তুলতে পারি, যে সামাজিক আন্দোলন আমাদের অন্যান্য চ্যালেঞ্জগুলি যেগুলো আছে, যেমন নীতিতে আছে, আইনে আছে, প্রকল্প আছে, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে এসে জবাবদিহিতা নাই, বাস্তবায়নের ক্ষেত্রে এসে মানুষের অংশগ্রহণ নাই, নারীদের অংশগ্রহণ নাই। এটা কিভাবে আমরা চেঞ্জ করতে পারি? প্রথম এবং প্রধান ধাপ হিসেবে মানুষকে সম্পৃক্ত করা। আপনি এলাকার নারীদের কিভাবে সম্পৃক্ত করতে পারেন এই নিয়ে একটু চিন্তা করেন, আমরা আপনার কাছে আবার আসবো। আমি আকবর হোসেন ভাই, আপনি একটু বলেন, আপনি তো নির্বাচিত প্রতিনিধি, এখন বিরোধী দলের নির্বাচিত প্রতিনিধি বা বিএনপির যে হিসেবে আপনি একটু চাপের মুখে থাকবেন, এটাই স্বাভাবিক, কিন্তু তারপরে আপনি একজন জনপ্রিয় নেতা। আমি জানি আপনি এলাকাতে মানুষের খুব প্রিয়, এবং আপনি তো অবশ্যই মানুষের জন্য কাজ করেন বলে 2001 সালে আপনি নদীর জন্য মিছিল করেছেন। এখন আমরা এটা থেকে উত্তরণ তো করতে হবে, দেশ তো আমাদের সবার, এবং আপনার বালু নদীর পাড়ে তো বাড়ি। এই নদী পাড়ের এই যে জান্নাতে একটা রুমা আপা বললো যে এখনকার জেনারেশন এই নদীর পানি যে ভালো ছিল এটা সে দেখে নাই, যে কারণে সে এটা চিন্তা করতে পারে না, এবং সে যে কারণে সে সম্পৃক্ত হতে পারে না। এখন আমরা আমরা বুড়া হয়ে যাচ্ছি, আমরা আমাদের জেনারেশন চলে যাচ্ছে, এই যে স্যারদের মতো এখন ইয়াং জেনারেশন আসছে। আমরা কিভাবে এই যে রুমা আপা বললো এখানকার মানুষদেরকে আবার এই স্বপ্নটা দেখাতে পারি যে না, এই নদীকে ঠিক করতেই হবে এবং ঠিক করা সম্ভব, এবং এই স্বপ্ন যদি আমাদের দেখাতে হয় তাহলে আমরা কি পদক্ষেপ নিতে পারি, বা আপনি কি করতে পারি, এটা একটু যদি আপনি বলেন। কঠিন হতে পারে চিন্তাটা, বলেন। কঠিন তো একদিনে সহজ হবেও না, সব কঠিনই সহজ হয়, একদিন তো শুরু হয় চর্চার মধ্যে দিয়ে। হ্যাঁ, একটা বিষয় আছে যেটা মিথ্যা বারবার প্রচারেটা যেন সত্যে পরিণত হয়ে যায়। এখন তো তাই চলতেছে, এখন বাংলাদেশে সব ক্ষেত্রে সেই উর্বর যুগ চলতেছে। হ্যাঁ, আর পরিবেশের বিষয় তো আরো একদম ন্যাক্কারজনক ভাবে। এখন যারা সচেতন, যারা বুঝে, সে যেন নীরব না থাকে, সে যেই পরিমণ্ডলের হোক। আপনার সেই সবাই আমি একটা কথা বলছিলাম, শক্ত ভাষায় ওইটার বলি না, ওই যে এলজিডি ভবনে, হ্যাঁ বুঝছি, দরকার নাই, 10টা ভালো লোক 10 লক্ষ খারাপ লোককে দৌড়ান দিতে পারে, হ্যাঁ, কিন্তু তারা গড়ে লুকায় থাকে। হ্যাঁ, এই 10 জন ভালো মানুষ লুকায় থাকে, আত্মবিশ্বাসের সাথে মাঠে আনে, তার বিশ্বাসটাকে নিয়ে প্রকাশের জায়গায় সে আসে না। তো এটা ওই দিন যেমন আমার আহ্বান ছিল, এখনো আমার আহ্বান, যারা বুঝে অন্যায় তারা যেন অন্যায়ের প্রতিবাদ করে। ইসলামিক দৃষ্টিভঙ্গিতে 3টা বিষয় আছে অন্যায় প্রতিবাদের, 3টা ফর্মুলা। বজ্রকণ্ঠে প্রতিবাদ করো, মৃদু কণ্ঠে করো, পরিবেশ খারাপ হইলে, তাও যদি না পারে নীরবে করো, কিন্তু তোমার প্রতিবাদটা অব্যাহত থাকতে হবে। তাইলে এই প্রতিবাদের জোয়ারটা একটা দিন, কোনো একদিন একটা প্রতিভাবান সন্তান জন্মাবে এই দেশে, জন্মাবেই, বন্দনা তো এই দেশটা, একটা প্রতিভাবান সন্তান জন্মাবে, সেই পাবে। আগমন পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখা আপনার আমার দায়িত্ব।
নিশ্চয়ই সোচ্চার কণ্ঠ অব্যাহত রাখা আপনার আমার দায়িত্ব। নিশ্চয়ই, খুব ভালো বলেছেন আকবর ভাই। আরেকটা জিনিস হচ্ছে আপনার কথা থেকেই পেলাম আমি, যে ভালো লোকগুলোকে আমাদেরকে খুঁজে বের করে নিয়ে আসতে হবে। আমরা যদি ভালো শক্তি হই, একটা তো বললেনই আপনি, সমস্ত জায়গায় মিথ্যাচার চলতেছে। যে আসলে নদী ধ্বংসকারী সেই নদী রক্ষা করার জন্য সবচেয়ে আগে, হ্যাঁ সভাপতি, সে সবচেয়ে আগে দেখবেন নদী রক্ষার আন্দোলনেও। কিন্তু তার মধ্যেও আমরা দু একজন ভালো লোক যে নাই তা না, যারা ঘরে লুকিয়ে আছে, আমাদের তাদেরকে চিহ্নিত করতে হবে, করে তাদেরকে নিয়ে আসতে হবে, মাঠে আনতে হবে। এটা আমাদের একটা কাজ করতে হবে। তো আপনি তো একদম জেনারেশন তৈরি করার মেশিনের মধ্যে বসে আছেন। আপনি একটা বিশ্ববিদ্যালয়ে পড়ান, আপনিও ইয়াং, আপনার বিশ্ববিদ্যালয়ে তো আর বুড়া ঢোকার কোনো চান্স নাই। তো আপনি এই যে ইয়াংদেরকে নিয়ে, আমরা এখন তো বারবার বলি সমস্ত ক্ষেত্রেই বলেন, আপনার পরিবেশ বলেন, স্বাস্থ্য বলেন, শিক্ষা বলেন, মুখে মুখে খালি বলে ইয়ুথদেরকে এম্পাওয়ার করো, নারীদেরকে এম্পাওয়ার করো, এগুলো বলতেই আছে গত 10-15 বছর যাবত। তো আমরা ইয়াংদেরকে তো আমরা এম্পাওয়ার করতে হবে, এটা বুঝি আমরা, নেক্সট জেনারেশনের কাছে দিতে হবে। নদীর গুরুত্ব আমরা নেক্সট জেনারেশনের কাছে কিভাবে আরো বাড়িয়ে তুলতে পারি, তারা কিভাবে এটাকে মনে করবে যে এটা আমার দেশের অস্তিত্বের সাথে সম্পর্কিত। আমরা যে অনুভূতি থেকে নদী আন্দোলন করি, এই অনুভূতিটা তাদেরকে কিভাবে দেওয়া যেতে পারে। আপনি একটা যথার্থ এবং ভালো কথা বলেছেন, কারণ কি একটা জেনারেশন তো আমরা চলেই গেছে, তারা হয়তো বা আফসোস করতে করতে চলে গিয়েছে। এখন নতুন যারা আছে তারা আসলে কি করবে? না, আফসোস না, আমরা আমাদের কাজটুকু করেছি। আমাদের কাজ হয়তো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আরো সময় লাগবে। আমাদের অতীতে যারা করেছেন তাদের কারোটাকে আমরা খাটো করতে চাই না। মুজাফর স্যার, আব্দুল্লাহ হুসাইন স্যার, তাদের আন্তরিকতা এবং চেষ্টার কোনো ছিল না, মানে কমতি ছিল না। বা যে নদী দখলকারী, নদী রক্ষার জন্য আন্দোলন করতেছে, তারও নদী রক্ষার আন্দোলনের অংশটাকে আমি অ্যাকসেপ্ট করি, কারণ তার কারণেও দুইটা ইনোসেন্ট লোক হয়তো নদী রক্ষার জন্যই মোটিভেটেড হচ্ছে। সে খারাপ, কিন্তু তার ভালো কথাটা শুনে কোনো একটা ভালো লোক হয়তো ভালো কাজ করতেছে। কাজেই ভালো কাজটা আমরা কাছে দেখি, আগামী প্রজন্মের জন্য কি করা যায়। জি, আপনি ভালো জিনিস বলেছেন। আসলে কি এটার দুইটা বিষয় আছে। একটা বিষয় হচ্ছে এখনকার যে জেনারেশন, এর জেনারেশনের একটা বড় অংশ আসলে নদী কি এটা চিনেও না। তার মানে নদীর প্রতি তার ভালোবাসা হওয়ার সুযোগটা কম্পারেটিভলি কম, যেহেতু সে নদী চিনে না। আবার ঢাকা শহরে সে নদী সম্পর্কে, আগের যে জেনারেশনটা ছিল তারা নদীর সম্পর্কে একটা ভালোবাসা ছিল, কারণ কি নদীতে সে গোসল করতে যেত, মাছ ধরতে যেত, তার বাবা মা অনেকেই নদীর সাথে তার জীবনের একটা সম্পর্ক ছিল। কিন্তু এখন কিন্তু এই ঢাকা শহরের যে নদীগুলো আছে এগুলোর সাথে কিন্তু আসলে মানুষের সম্পৃক্ততা আস্তে আস্তে কমে যাচ্ছে। কারণ হচ্ছে এই জায়গায় কিন্তু যেই মাছ ছিল সেই মাছ এখন মানুষ ধরে না। তারপরে হচ্ছে এইটার সাথে মানুষ হয়তো বা আপা বলছিলেন যে এই নদীর পানি তারা খেত সেটার সাথে, তার মানে কিন্তু এই বাচ্চাদের কিন্তু নদীর সাথে সম্পৃক্ততা কমে গেছে। আবার তার একটা মানুষের কিন্তু অভ্যাসের একটা চেঞ্জ হয়েছে। আমি অনেক সময় বলি যে আমরা নদীটাকে ডাস্টবিন মনে করি। আমি যখন একটা ব্যক্তি হিসেবে আমি যখন নদীকে একটা ময়লা ফেলে দিই, এটা খাল হয়ে হয়তো বা নদীতে যায়। আবার আমি যদি একটা ভালো কাজও করি, আমি কি করলাম, আমি প্লাস্টিকটা আলাদাভাবে রাখলাম। কিন্তু পৌরসভার লোক যখন আমি প্লাস্টিক বা হচ্ছে যেটা পচনশীল দ্রব্য এটাকে আলাদা করে রাখলাম, কারণ আমি সচেতন এটা ভেবে। কিন্তু দেখা যাচ্ছে কি পৌরসভার যে এই ময়লাগুলো নিয়ে যাচ্ছে সে কিন্তু একসাথেই কিন্তু দুইটা ময়লা এক করছে, তখন কিন্তু আমি কিন্তু ডিমোটিভেট হয়ে যাচ্ছি। বা যেই বাচ্চাটা এটা আলাদা করছে সেও কিন্তু একটু ডিমোটিভেট হয়ে যাচ্ছে, তো সে কিন্তু আবার কিন্তু করছে না। তো এই জায়গাটা একটু পরিবর্তন আনা দরকার। আর পাশাপাশি এই নদী নিয়ে যে নদীর জিনিসগুলো নিয়ে এইগুলো আসলে বাচ্চাদের মধ্যে আর কি একটা সচেতনতার একটা জায়গা। আপনি ঠিকই বলেছেন। আমি তো আসার সময় দেখলাম বনশ্রীতে নড়াই নদী থেকে ধরেন পলিথিনগুলি উঠিয়ে নদীর পাড়ে রেখে দিছে, আবার সিটির বর্জ্য এনে ওখানে ফেলতেছে। তাহলে এইটা পরিষ্কার করার কি মানে রইলো, আর এই বর্জ্য ব্যবস্থাপনার কোথা থেকে আসলো? তবে আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস বলেছেন, সেটা আমরা চেষ্টা করতে হবে আগামী দিনে, বাচ্চাদেরকে নদীর কাছে নিয়ে যাওয়া, নদী চেনানো, নদীর গুরুত্ব, শিক্ষা ব্যবস্থায় নদী কেন্দ্রিক বিষয়াদি সম্পৃক্ত করা, শিক্ষা পাঠ্যসূচিতে
শিক্ষা ব্যবস্থায়, এর পাশাপাশি আমরা হয়তো অনেক সময় নদী সংস্কার বা নদী পরিষ্কার এইসব জায়গায় আমরা বাচ্চাদেরকে নিয়ে আসতে পারি, বা বিভিন্ন 1-2 দিন আগে হচ্ছে গুলশান লেক পরিষ্কার করছিল একটা ইংলিশ মিডিয়ামের অনেক বাচ্চা আসছে, তারা যখন বলছে তো এটার মাধ্যমে কিন্তু তাদের সচেতনতা তৈরি হচ্ছে। তারা যখন অনেক যারা আপনাদের মতো অভিজ্ঞ আছে তাদের কাছ থেকে শুনছে এই নদীর একটা গুরুত্ব আছে, সে যখন এটা দেখছে নিজে পরিষ্কার করছে তখন কিন্তু তার মধ্যে সম্পর্ক তৈরি হচ্ছে, মানে এই কানেক্টিভিটিটা তৈরি করা। ঠিক আছে, আমরা এটা ধরেন আরো চিন্তা করব, আপনি প্রাতিষ্ঠানিকভাবেও চিন্তা করবেন, আপনার ইনস্টিটিউশন থেকেও করবেন, আমাদের বেসরকারি উদ্যোগ থেকেও আমরা করব, জনপ্রতিনিধিরাও চিন্তা করবেন আপনার এলাকার বাচ্চাদেরকে কিভাবে নদীর সাথে আরো সম্পৃক্ত করা যেতে পারে। স্কুলগুলিতে দরকার হলে আপনারা কথা বললেন, আমরাও আপনাদের সাথে থাকবো, করে এদেরকে সম্পৃক্ত করতে হবে। হাল ছেড়ে দিলে তো হবে না, তাহলে তো দেশটাকে পরিত্যক্ত ঘোষণা করে কোথাও চলে যেতে হবে। এখন হয়তো বা এই যে কথা বলা হচ্ছে, এই যে আপনারা কথা বলছেন, তারপরে রাজনৈতিক ভাবে বিভিন্ন ভাবে কথা বলছেন, এই জন্যই কিন্তু হয়তো বা আমি ওই যে যদি বলতে পারি যে মাতার বাড়িতে 10টা থেকে 12টা পাওয়ার প্ল্যান্ট হওয়ার কথা ছিল, সেই জায়গায় কয়লা বিদ্যুৎ কেন্দ্র হয়েছে 2টা। তো এই চিল্লাপাল্লা না থাকলে তো আরো বেশি হইতো। তো অবশ্যই কথা বলতে হবে, কথা বলতে হবে, ভালো তো কথা বলতেই হবে। ধন্যবাদ আপনাদেরকে। আরেকবার 1 মিনিটের জন্য আসবো, দ্রুত শেষ করার জন্য। হ্যাঁ, শেষ করে ফেলবো তাড়াতাড়ি। মোহাম্মদ আলী ভাই, ওমর আলী ভাই, আপনার কাছে যেটা বলে গেছিলাম যে আপনি যেহেতু সরকার দলের রাজনৈতিক নেতা, সরকারকে আমরা কিভাবে আমাদের আরো কাছে নিয়ে আসতে পারি? আমরা তো মিটিং, মিছিল, টকশো এই নিয়ে আলোচনায় শুধু করে যাই। কবিতা লেখা, গল্প লেখা খুব সহজ, কিন্তু বাস্তবায়ন করাটা কিন্তু এত সহজ না। বাস্তবায়নটা কিন্তু কঠিন। আমার দোষ আপনার উপর আমি দিতে পারি, এটা খুব সহজ, কিন্তু কী দোষটা যে এই দোষটা সমাধান হবে কেমনে, এটা কিন্তু আমি চিন্তা করি না। তো এখন বর্তমান সরকারের যদি বলেন, রাজনৈতিক দিকটা যদি জানেন, বা বিগত সরকার, আগের যে সরকার ছিল তাদের কথাই বলেন, এটা তো সবাই দায়ী এটার জন্য। নিশ্চয়ই এটার জন্য শুধু আওয়ামী লীগ দায়ী না, আপনারা তা বলতেছি না, বিএনপি, জাতীয় পার্টি সবাই দায়ী, আমরাও দায়ী, সাধারণ মানুষও দায়ী। হ্যাঁ, তো দেখেন এই যে বর্জ্যগুলি আসে ঢাকা শহর থেকে, সবগুলি বর্জ্য নিচে প্রবাহিত হইয়া এই কয়েকটা নদী খালে আসে পড়ে। তো এই যে বর্জ্যগুলি যে ছাড়ে, এগুলি তো সব হয় বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, জাতীয় পার্টিতে জামাত আছে, আমরাও আছি, একটা লোকই ছাড়তেছে, আমরাও আছি, বর্জ্যগুলি ছাড়তেছে। তারা সাইরেই তো খালাস, আর চিন্তা করে না যে বর্জ্য আমি যে ছাড়ছি এটা কোথায় গেল। ওরা কি কোনো এই সম্বন্ধে কোনো কথা বলে না, যত সব আমাদের এখানে এসে সব দেখা যায় আমরা বলি। আরেকটা জিনিস দেখেন, যেমন না, তাহলে কি আপনি বলতেছেন যারা ছাড়ে তাদের এখানেও কথা বলতে হবে? তাদেরও বলতে হবে যে আমরা যে সাইরে দিলাম, আরেকজনের নিচে উপরে রয়েছি, তার গায়ের উপরে গিয়ে পড়তেছে। হ্যাঁ, তাই তো, আমরা তো সাইরে দিছি উপর থেকে, তাকেও বলতে হবে, পড়তেছে গিয়ে নিচের লোকের গায়ের উপরে। তারা কিন্তু সেই কথাটা বলে না, সেখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সব আছে। তাহলে নিচে যারা আছে তাদেরকে আরো শক্তিশালী ভাবে প্রতিবাদ করতে হবে। হ্যাঁ, দ্বিতীয়ত হলো আপনার ওই যে সুয়ারেজের লাইনটা ঢাকা শহরের মধ্যে আমি দেখি নিয়ম হলো সুয়ারেজের লাইন থাকবে একটা, স্টপ সুয়ার লাইন থাকবে আরেকটা। বৃষ্টির না, আমরা সরকারের কাছে কেমনে যেতে পারি? এগুলি কিন্তু সব একাকার হয়ে গেছে। তো সরকারের কাছে যেতে হইলে আমরা যথাযথ কর্তৃপক্ষ যেখানে আছে, যার কাছে এই জিনিসটা, এটা তো সরকার তো একজন নিয়ে না, অনেকজন সমন্বয়ে সরকার। জি, তো যার কাছে গেলে এটার প্রতিকার হবে, তার কাছে দাবিটা জানাইতে হবে, সে আবার আরো ঊর্ধ্বতন। আপনি তো রাজনৈতিক একজন নেতা, এখন এই জন্য বর্তমানে আমাদের যে মাননীয় এমপি সাহেব সাবির হোসেন চৌধুরী সাহেব, উনি তো মন্ত্রী, বন, পরিবেশ, জলবায়ু বিষয়ক মন্ত্রী, তো ওনার কিন্তু এই ব্যাপারে অনেক তো আপনি একটু চলেন, আমরা বালু দেবদূত 12 গ্রামের মানুষ নিয়ে যাই। অনেক সোচ্চার, উনি ইতিমধ্যে এইগুলি নিয়ে অনেক চিন্তা করতেছে, কাজও করতেছে, হ্যাঁ, বিষয়টি তো মন্ত্রী কাজ করতেছে। তো এখন এটা হয়তো একটু সময় সাপেক্ষ ব্যাপার। আমরা যতটুকু জানি যে এই যে বর্জ্যগুলি যে বিভিন্ন দিক দিয়ে নদী, ঢাকার চারপাশ দিয়ে পড়তেছে, এই নদীতে পড়তেছে, এটা ট্রিটমেন্ট প্লান্ট এখানে একটা হচ্ছে, উত্তরে হবে একটা, পশ্চিমে, দক্ষিণে 3টা 4টা 5টা ট্রিটমেন্ট প্লান্ট হবে। আর যে সমস্ত খালগুলি দিয়ে এই বর্জ্যগুলি আসে, প্রবাহিত হয়, এই খালগুলি আমরা সংস্কার করে এখানে যাতে বর্জ্যগুলি না জমে এবং ওগুলি যেন ডাইভার্ট করে ট্রিটমেন্ট প্লান্টে চলে যায়, সেই ব্যবস্থা হবে। এটা বর্তমান সরকারের একটা চিন্তা ভাবনা। খুব ভালো, কিন্তু আমার যেটা আপনার কাছে জিজ্ঞাসা এবং অনুরোধ, সেটা হলো যে চলেন আমরাও সবাই মিলে
জানতে চাই যে কি করতেছেন, সেটার মধ্যে আমরা কিভাবে সহযোগিতা করতে হ্যাঁ, পারি। এটা করা যায়। তো চলেন আমরা যাই মন্ত্রীর কাছে। হ্যাঁ, মন্ত্রী মহোদয়ের কাছে আপনাদের এমপি তো? হ্যাঁ, আমাদের এমপি। আপনারা আসেন, আপনারা যেহেতু এই ব্যাপারে- আপনারা না, আপনি, আপনার সাথে আমি যাব। না, আমার সাথে না। কেন? নদী তো আমি আপনার, নিয়ে আমার না। না, আমরাও যাব, আপনিও যাবেন। আপনার সাথে আমি যাব। যেহেতু আপনি এই ব্যাপারটা নিয়ে আন্দোলন করে আছেন, এইটা আপনার সাথে আমি যাব। হ্যাঁ, যাবেন আমার সাথে আপনি যাবেন আমার সাথে। আপনার নেতৃত্বে যেতে চাই, আমি এলাকার মানুষের নেতৃত্বে যেতে চাই। চলেন, যেদিন একটা সময় নেই আমরা যে হ্যাঁ, সময় নেই, চলেন। এই ব্যাপারে আমরা এই 12 গ্রামের মানুষ দেখা করতে চাই। সংস্থার নেতৃবৃন্দ আছে, ওনারা কথা বলেন। না, এলাকার মানুষ। সব নিয়ে নিয়ে কথা বলার দরকার নেই। আপনারা কিছু লোক আসেন, আপনারা যেহেতু এই ব্যাপারে নিয়ে আমরা না, আপনারা কথা, আপনি ভুল করতেছেন। আমরাও তো আছি আপনাদের সাথে, না না, আমার সাথে ওনার দেখা হয়। দেখা হয়। হ্যাঁ। তো বলবেন, আমরাও একসাথে না, যাই- সেটা আমার অন্য আলোচনা। একসাথে যাই বলবো। আপনাদের প্রবলেম নিয়ে আপনারা আপনাদের মাননীয় সংসদ সদস্যের সাথে দেখা করতে হ্যাঁ, যাবেন, বলবো, আমরা কথা বলবো। সেইটাতে আমি আপনাদেরকে সহযোগিতা করব। আপনি সহযোগিতা করবেন। সেটা আপনি আছেন কিনা? হ্যাঁ, আছি, আছি। ওকে, এই গুড। আমরা একটা বড়, আপনি নেতৃত্ব দেন, আমরা আপনার কর্মী থাকবো। আপনি এলাকার মানুষ। না, আছি, সবাই সমান। আকবর ভাইও থাকবে। আকবর ভাই থাকবেন না নাকি? বিএনপি বলে আপনি যাবেন না ওনার সাথে? এমপি তো আমারও এমপি। ঠিক আছে, এটা কিন্তু আমরা রেকর্ড করে ফেলতেছি। হ্যাঁ, এমপি, আপনারও এমপি, আমাদেরও এমপি, ওনারও এমপি। কাজে আমাদের এমপি এখন কাজ মন্ত্রী। করতেছে, এই ব্যাপারে উনি কাজ করতেছে। কি কাজ করতেছে এটা আমরা জানতে চাই। জলবায়ু, হ্যাঁ, না, কি কাজ করতেছে এটা আমরা জানতে চাই। প্রত্যেকটা ব্যাপারে উনি পদক্ষেপ নিতেছে। খুব ভালো, উনি খুব ভালো মানুষ, আমরা ওনাকে প্রশংসা করি, কিন্তু উনি কি করতেছেন এটা আমরা জানতে চাই। ঠিক আছে, চলেন, জানতে পারবেন। হ্যাঁ, আপনার কথা বলতেছি, আমার না। না, আপনাকে যাইতে বলতেছি, চলেন ঠিক আছে। যাই। আমরা যাই। শরীফ ভাই যেটা বলতে চাইতেছে, আপনি মন্ত্রী মহোদয়ের সাথে আলাপ করেন 12 গ্রামের এই পরিবেশন বা আমরা নদী, হ্যাঁ, আপনি ভালো নদী। কথা বলতে চাই। হ্যাঁ, আমি কথা বলি। হ্যাঁ, বলতে চাইছেন। সেখানে আমার নাম আপনি কর্মী হিসেবে দিয়েন, অসুবিধা নেই, উনি চিনবে। আপনি প্রতিনিধি আচ্ছা, হিসেবে দিব আপনাকে। অসুবিধা নেই, অসুবিধা নেই, দিয়েন। উনি খুব ভালো মানুষ, উনি কি করতেছেন সেটা যদি আমরা জানতে পারি, আমরা ওনাকে সহযোগিতা করতে পারবো, এবং এটা উনি সানন্দে গ্রহণ করবেন। কাজে আপনি এটার উদ্যোগ নেন এলাকাবাসীর পক্ষে, যাতে এটা এমন না হয় যে আমরা একটা বেসরকারি সংস্থা, আমরা উদ্যোগ নিয়ে ওনার সাথে দেখা করছি। আছি, আমি- এরকম তো আরো অনেক বেসরকারি এলাকার সংস্থা সবার সাথে আছি। প্রতিদিন ওনার সাথে দেখা করে। সবার সাথে আমি আছি। না, কিন্তু আপনি এলাকার লোক হিসেবে যাবেন আপনার এলাকার লোকের এই কাছে। এলাকার লোক হিসাবে প্লাস সবার সাথে আমি আছি। হ্যাঁ, ঠিক আছে, আমরা এটা গ্রহণ করব উদ্যোগ। রুমা আপা, আমরা নারীদেরকে কিভাবে সম্পৃক্ত করতে পারি? নারীদেরকে একটা মিনিট পরে বলি। আমি উনি দলীয় যেহেতু নেতা, আমি ওনার একটু আগায় দিই। আগে দেন। হ্যাঁ। নির্বাচনী ইস্তেহারে কিন্তু আমাদের সাথে সাবের বাইরে একটা মিটিং হয়েছিল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বড় একটা প্রোগ্রামে উনি আসতে পারে নাই, কিন্তু ভিডিও কলের মাধ্যমে আমাদের সাথে একটা মিটিং হয়। ওই নির্বাচনী ইস্তেহারের মধ্যে উনি কিন্তু আমাদের এই নদীর নিয়ে যে সমস্যাগুলো ছিল ওইটা ওনাকে আমরা তুলে ধরছি, যে আমাদের আপনি যে পরবর্তীতে নির্বাচনে পাশ করবেন, পাশ করার পরে আমাদের যেটা দাবি এটা কতটুকু বাস্তবায়ন হবে, এটা কি আপনার নির্বাচনী ইস্তেহারে আছে, এটা কি থাকবে না, যদি থাকে তাহলে আমাদের নির্বাচনী ইস্তেহারে এটা আপনার রাখতে হবে। Right. তো আমাদের নদী নিয়ে আমাদের সমস্যা, আমরা আন্দোলন করতেছি। Right. এখন আগে যদি আপনাকে না ধরতে পারে, পরে তো আপনাকে ধরতে পারবে না, এটা দুনিয়ার নিয়ম, ঠিক না? তা আপনি এটা নির্বাচনী ইস্তেহারে আছে কিনা আমাদেরকে এটা সরাসরি বলতে হবে। তো উনি বলছে যে হ্যাঁ, এটা আমার নির্বাচনী ইস্তেহারের মধ্যে আছে, আমি নির্বাচনের পরে এটা নিয়ে কাজ করব। তো যেহেতু উনি আমাদেরকে কথা দিচ্ছে এটা নিয়ে কাজ করবে, সেহেতু ওনার একটু আগায়া দিলাম যে উনি যেন যায় বলে আমাদের যে আমাদের এই কাজগুলোতে আমাদের কথা দিছে, ওই কথা দেওয়াটা উনি আমাদের সাথে বসে একটা আলোচনা করার সুযোগ করে দেব, যেন আমরা যাইতে পারি। আচ্ছা, আমরা রোদের মধ্যে অনেক কষ্টের মধ্যে আছি, অনেক সুন্দর একটা সিদ্ধান্ত আমরা নিতে পারতেছি। আমরা একটা সিদ্ধান্ত নেই যে আমরা বালু নদী মোর্চা থেকে একটা চিঠি দিব ওনাকে। সেখানে ওমর আলী ভাইও থাকবে, জান্নাতে একটা রুমাও থাকবে, আমিও থাকবো, আকবর ভাইও থাকবে, আমাদের মোর্চার যারা সদস্যরা আছে তাদের পক্ষ থেকে আমরা একটা চিঠি দিব যে আমরা বালু নদীর পাড়ের মানুষ হিসেবে আপনার সাথে বালু নদী, দেবদুলাই নদী, নড়াই নদী এগুলি নিয়ে আলোচনা করার জন্য সময় প্রার্থনা করি। তারপরে ওনার সাথে বসে আমরা ওনার কাছ থেকে জানবো, ওনার সীমাবদ্ধতাও জানবো, ওনার সক্ষমতাও জানবো, আমরা কি করতে পারি সেটাও আমরা দেখবো, এবং আমরা চেষ্টা করবো সবাই মিলে যাতে এটা উন্নয়নের জন্য চেষ্টা করতে পারি। আপনি এখন নারীদের অংশগ্রহণ। হ্যাঁ, একটা কথা বলবো, বর্তমান যুগে হ্যাঁ আমাদের যে ঢাকার শহরের গ্রামগুলো আছে, এখানে নারীরা আমার মতে আর কি এটা কেউ অসচেতন না। ময়লাকে চিনে, কোনটা ডাস্টবিন চিনে, ভালো খাবার চিনে, সার চিনে,
সবজি চিনে সব চিনে, কেউ অসচেতন না, কিন্তু তারা সচেতন না। না অসচেতন না, উনি বলতেছে তারা বুঝে যে এটা ময়লা। সচেতন, কিন্তু তারা বের হচ্ছে না। কেন বের হচ্ছে না? যেমন আমি 10 জনের সাথে মিশে দেখে আমি এই বিষয়গুলো বুঝিয়ে জন্য করি, আমি 10 জনকে বুঝাই, কিন্তু তারা বের হচ্ছে না। আমাদের এটা হচ্ছে পুরুষ শাসিত সমাজ। হ্যাঁ, পুরুষরা কিন্তু এই যে আমি এখন একা বসে আছি, আমার সামনে কিন্তু সব পুরুষ, তারা কিন্তু সুন্দর কথা শুনতেছে, করতেছে, কিন্তু তাদের ফ্যামিলির যদি আমি কোনো নারীকে টানি যে আসো আন্দোলন করো, কিন্তু তারা আসতে চায় না। কেন আসতে চায় না? কারণ তারা যে তাদের যে পুরুষরা আছে তারাই শুধু নেতৃত্ব দিবে, কিন্তু তাদের ফ্যামিলির মেয়েদের যে নেতৃত্ব দিয়ে সামনে আগাতে হবে, দেশকে সুন্দর কাঠামো সুন্দরভাবে তৈরি করতে হলে নারী পুরুষ মিলাই করতে হবে, ওই সেন্সটা পুরুষদের মাথায় নেই। আচ্ছা, এখানে দুইটা জিনিস ইম্পর্টেন্ট। ওয়াইলি ভাই আপনি কিছু একটা বলতে চাচ্ছেন, আমি শুনবো, কিন্তু আপনার এখানে দুটো বিষয়। একটা হচ্ছে নারীরা জানে কিন্তু সচেতন না, আপনি বলতেছেন অসচেতন। না না না, সচেতন হলে তো আসতো, সে জানে। আপনি বলতেছেন যে সচেতন শব্দটা আপনি মিন করতেছেন তার জানা না জানা, সে জানে যে ময়লা আছে এখানে, কিন্তু সে ওই পরিমাণ সচেতন না যে সে তার নিজের উদ্যোগ নিয়ে বের হয়ে আসতে হবে। নিজের উদ্যোগ নিয়ে বের হয়ে আসতে পারবে, এটা একটা। আর আরেকটা আপনি যেটা বলছেন যে এটা পুরুষ শাসিত সমাজ হওয়ার কারণে, যদিও পুরুষ শাসিত সমাজ নয় এটা, কিন্তু আপনি মনে করতেছেন এটা পুরুষ শাসিত সমাজ, এই কারণে তারা বাড়ি থেকে বের হয়ে আসতে পারে না, বা আসতে চাইলেও তারা আসার সুযোগ পায় না। আমি প্রমাণ করি। না না, দরকার নাই প্রমাণ করার, প্রমাণের দরকার নাই। আমি আপনাকে প্রমাণ করতে পারবো, আমার দেশের প্রধানমন্ত্রী নারী, আমার দেশ চালায় নারী। একটু আগাইছি, নাহলে তো আপনি কি বলেন, পুরো দেশের মালিকই তো নারী, আর আপনি আসছেন পুরুষ শাসিত সমাজ বলতে। আমি ঘরে আমার যে বাসার যে ইয়ে আছে, এই যে আমার রেকর্ড হতেছে, ভাই, উনি আমার কথা সম্মানিত। সব তারা কিন্তু জ্বলে না, কিন্তু সবগুলাই তারা। আচ্ছা, তো আমরা আজকে এখানে যারা আছি পুরুষ, অন্তত আমরা বলি যে আমরা পুরুষ শাসিত না, এবং আমরা আমাদের নারীদেরকে, আপনার এই যে এখানে যারা পুরুষরা আছে, আজকে আমাদের সাথে এখানে বালু নদীর অনেক কমিউনিটি লিডাররা আছে, আমরা কি ভিডিওতে একটু দেখাতে পারি ওনাদেরকে? ওনারা আছেন, আমরা সবাই আমাদের যারা নারীরা আছেন, আমাদের মা বোন স্ত্রী সন্তান মেয়ে, আমাদের সবাইকে নিয়ে আমরা নদীর জন্য কাজ করব, কারণ এটা তো নারী পুরুষের বিষয় নয়, এবং দেশ অর্ধেক তো নারী মালিক। আপনার নারীদেরকে যদি অংশগ্রহণ না করান হবে না। আমরা বাইরের কাজ করি বলে যে আমরা সক্ষমতা সম্পন্ন তা না, ঘরে গিয়ে যদি খাবার না থাকে কেমন হবে? কাজেই সবার কাজের সম্মান মূল্যায়ন দিতে হবে, সবাইকে নিয়ে আসতে হবে, নারীদেরকে আরও বেশি সম্পৃক্ত করতে হবে, এবং নারীদের যত বেশি সম্পৃক্ত করা যাবে আন্দোলন তত বেশি শক্তিশালী হবে। আমরা শেষ করে ফেলি, রোদের মধ্যে কষ্ট হচ্ছে আকবর ভাইয়ের। আপনি কি সর্বশেষ কোনো সুপারিশ করতে চান নদী দূষণ রোধে? কি করা যেতে পারে আধা মিনিটে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা যারা নদীর স্বার্থ দেখভাল করে, তারা প্রায়শই নদী পর্যায়ে আসতে, মাঠে আসতে হবে, আর স্থানীয় জনগণের সাথে কথা বলতে হবে। শেয়ার করতে হবে। আচ্ছা এবং প্রতিদিনের আপডেট রোড রাখতে, এটা একটা। আচ্ছা, তাহলে নদীর জন্য দায়িত্বশীল যারা, তাদেরকে নদীর কাছে আসতে হবে এবং নদীর পাড়ের মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধি করতে হবে। আপনি কি মনে করেন কি করতে হবে? আমার কাছে আসলে বিষয়টা খুবই ক্লিয়ার। আমার কাছে মনে হয় যে আসলে এই নদী দখল দূষণ সাধারণ মানুষ করে না, এগুলোর সাথে যারা জড়িত, এটা হয়তো আমরা সবাই জানি। এই বালু নদীর সাথে কারা বালু নদী দূষণের সাথে জড়িত, আমার মনে হয় যে এই কমিউনিটি লিডার আছে তারা সবাই জানে। সুতরাং এই যে শীর্ষস্থানীয় যেসব নেতৃবৃন্দ আছে বা সরকারের যারা আছে, তারাই তাদের আশেপাশে যারা থাকে, তারা কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু তাকে ম্যানেজ করে। তাহলে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, যাতে এই মানুষগুলো যাতে এটা করতে না পারে। দায়িত্বশীলের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে অবশ্যই। এটা যদি করে আর তারা যদি সচেতন হয় আর যদি মনে করে, তাহলে কিন্তু এই বালু নদীটা কিন্তু রক্ষা করা সম্ভব। আমাদের দেশের পরিবেশটাই এমন, আপনি যদি 1 বছর দূষণ মানে বন্ধ রাখেন, তাহলে কিন্তু দেখবেন বৃষ্টির পানি বা বিভিন্ন কারণে নিজে থেকে অনেক দূর ঠিক করে কিন্তু সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সুতরাং আমি আশা করব যে যাতে এর সাথে দায়িত্বশীল যারা আছে তারা যাতে উদ্যোগী হয় এবং তারা যাতে তাদের কমিটমেন্ট, তাদেরকে যাতে আমরা জবাবদিহিতার আওতা নিয়ে আসতে পারি। অমর আলী ভাই, আধা মিনিটে কিভাবে আমরা দায়িত্বশীলদেরকে জবাবদিহিতার মধ্যে আনতে পারি? আমরা সবাই সম্মিলিতভাবে আমরা কথা বলি, ঐক্যবদ্ধভাবে কথা বলি। রুমা যে বললো যে সবাই অসচেতন না, সব সচেতন।
সবাইকে সব সচেতন আছে, কিন্তু ওই সচেতনতা অনুসারে তার কাজ করতে হবে। কাজ করতে যেমন হবে। ওই যে বর্জ্য টর্জ্য যাতে আমরা নদীতে না ফেলি, বা রাস্তায় এখন ফেলাইলাম, হাইটে যেতেছি বোতলটা ফেলাই দিলাম রাস্তায়, এই জন্য যার যার ডাস্টবিনে যার যার এলাকায় সংরক্ষিত করে আমরা ওই যে STS-গুলো আছে, হ্যাঁ, আরো সামাজিক উদ্যোগ বাড়াতে হবে আমরা সবাই মিলে। হ্যাঁ, আমরা এনে সেমিনার করে কথা বলে চলে গেলাম। না চলে যাব না, আমরা তো থাকবো, আবার আসবো। না, বাড়িতে চলে গেলাম, আমার বাসায় গেলাম, হবে না, হ্যাঁ। যে আর কেউ এই ব্যাপারে কোনো কাজ করলাম না। না, তো ওই যে রুমা আবার বললো যে নারীদের সম্পৃক্ততা করতে হবে। বলেন তো এখানে যে কয়জন আছি আমরা, কি আছি যে প্রত্যেকটা ঘরের নারীদেরকে আমরা আগায় আনবো? আমরা তো শুনে গেলাম, ওই দাবি জানাইলো, আমরা শুনে গেলাম, পারবো নাকি সবাই? আমরা যারা আন্দোলন করতে সবাই নিয়ে আসবো। এই উদ্যোগটা নিতে হবে। রুমা, আপনি বলেন আধা মিনিটে কি করা যেতে পারে? আসলে আমরা যেহেতু অনেক আলোচনার পরে একটা মানে শেষ একটা সাবজেক্ট পাইছি যে আমাদের মন্ত্রী মহোদয়কে, হ্যাঁ, আমাদেরকে যে কথাটা দিচ্ছে এটার পরিপ্রেক্ষিতে আমরা এই যে আজকে যে টকশোটা হচ্ছে, হ্যাঁ, এটার কতটুকু মানে আমাদের ফলটা সেটা আমরা ওনার ওইখানে গেলে আমরা বুঝতে পারবো যে উনি যে আমাদেরকে কথাটা দিছে আমরা একটু এক ধাপ আগাবো। গুড, তাহলে আমরা এইটা একটা সিদ্ধান্ত, আমরা এটা চেষ্টা করব। ওমর ভাই, আকবর ভাই, আমরা সবাই মিলে এটা করব। বালু নদীর আশেপাশের মানুষ তো লাকি যে তার এই জায়গায় পরিবেশ বন মন্ত্রী পেয়েছে, হ্যাঁ, মন্ত্রী এবং উনি একজন ভালো মানুষ হিসেবে সমাজে ওনার সুখ্যাতি রয়েছে। আমরা আলোচকদের আলোচনা শুনলাম। এখন আমরা এখানে যারা আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, এই এলাকার কমিউনিটি লিডাররা আছেন, তাদের পক্ষ থেকে দু একজনের মতামত আমরা জানবো যে নদী দূষণমুক্ত করার জন্য আমরা কি করতে পারি। আপনারা যারা আজকে আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আমরা একটা রিভার টকি, 11টা রিভার টকি কিংবা বালু নদীর পাড়ে বসে দেশের সকল নদীর সমস্যা সমাধান করা একদিনে সম্ভব নয়। তবে এই উদ্যোগগুলি এক একটা প্রচেষ্টা, এই এক একটি প্রচেষ্টা যদি আমরা সামনের দিকে এগিয়ে নিতে পারি সম্মিলিতভাবে, তাহলে অবশ্যই আমরা নদীমাতৃক বাংলাদেশের মা নদীকে রক্ষা করতে পারবো। নদী যদি রক্ষা করা না যায়, বাংলাদেশের নদী বাংলাদেশের প্রাণ। বাংলাদেশকে বাঁচাতে হলে দেশের নদীকে বাঁচাতেই হবে। আপনারা যারা সঙ্গে ছিলেন সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি সমস্ত আয়োজক সংগঠনদের পক্ষ থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ভাই। আমরা পরিবেশ বলি, কিন্তু পরিবেশের যারা দায়িত্বশীল, যারা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা কিন্তু চেয়ারে বসে থাকে। তারা যদি আমাদের পাশে আসে, নদীর কাছে আসে, নদীর কাছে আসে, আমাদের কাছে আসে, তাহলে আমাদের যে সমস্যাগুলো তারা বুঝতে পারবে। তারা সরকারের ওই দায়িত্বশীল চেয়ারে বসে কিন্তু আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারবে না। তাই আমরা দায়িত্বশীলদেরকে বলছি, আপনারা আমাদের কাছে আসুন, আমাদের সমস্যাগুলো দেখুন এবং সমাধানের পথগুলো খুঁজে বের করুন। আজকে আমরা 12 গ্রাম বালু নদী মোর্চা ও 12 গ্রাম উন্নয়ন সংস্থা এবং ওয়াটার কিপার্সের উদ্যোগে এই রিভার টকির আয়োজনের সকলকে স্বাগতম এবং সবার সুস্বাস্থ্য কামনা করি। এখানে আসার জন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আমরা মূলত 2000 সাল থেকেই এই 12 গ্রাম উন্নয়ন সংস্থার মাধ্যমে পচা পানির যে আন্দোলনটা চালিয়ে যাচ্ছি। আমাদের পরপর 3 বার মহাসমাবেশের মাধ্যমে আমাদের এই আন্দোলনটা জাগ্রত হয়। আজও অবধি আমাদের যেই আন্দোলন, আমাদের যেই পরিবেশ দূষণের যেই কাজ, আমরা তার প্রতিবাদ জানিয়ে আসছি। তারই ধারাবাহিকতা আজকে আমাদের এই রিভার টকিও। আর আরেকটা সুখবর হলো, আমরা বিগত দিনগুলো থেকেই আমরা আমাদের যেই দাবি, আমাদের এই পরিবেশের দাবি, নদীর দাবি, এই পচা পানির দাবি, আমরা যে দাবিটা জানিয়ে আসছি, সেই ধারাবাহিকতার মতে আমাদের এখন আমাদের ঢাকা 9-এর মাননীয় মন্ত্রী, মাননীয় এমপি জনাব সাবির হোসেন চৌধুরী এই বছর আমাদের এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পাওয়ার পর আমি ওনার কাছে যে আমরা যে পরিবেশের আন্দোলনটা করি সেই একটা নিউজ পাঠিয়েছিলাম। কিছুদিন আগে আমার আবার এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই রিপোর্টটা উনি আমাকে জিজ্ঞেস করে যে আমরা কিসের মাধ্যমে এই আন্দোলনটা করি। আমি ওনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আমরা 12 গ্রাম উন্নয়ন সংস্থার মাধ্যমে, বালু নদী মোর্চার মাধ্যমে যে আমরা এই আন্দোলনটা করি, এবং তখন সভাপতি আমাদের সুরুজ ভাইও ছিল। তো আমরা ওই সুরুজ ভাইয়ের নাম, সুরুজ ভাইয়ের মোবাইল নাম্বার, পদবি, আমার নাম, আমার পদবি সেই হোয়াটসঅ্যাপে মাননীয় মন্ত্রী সাহেবের হোয়াটসঅ্যাপে দেই। যেহেতু উনি এই পরিবেশের উপরে মন্ত্রী, সেই পরিবেশ নিয়ে উনি কাজ করবে। এই এলাকার অনেক ওনার কাজের সুযোগ আছে,
সেই ধারাবাহিকতাটা আমি ওনার কাছে এই মেসেজটা দিয়েছি। মেসেজের রিপ্লাই এখনও পাই নাই, উনি আমাদের কি জানাবে বা কি করবে। আমি আশা করি অতি শীঘ্রই আমরা সেই খবরটা পাবো। সেই আশাবাদ ব্যক্ত রেখে আমরা যাতে সামনের দিনগুলোতে এই রিভার টোকিওতে যেই আলোচনাটা হলো, আমরা কিভাবে মাননীয় মন্ত্রীর কাছে সেই আলোচনাটা আমরা নিয়ে যেতে পারি, যোগাযোগ করতে পারি, কথা বলতে পারি। আমি ওই একটা কথা আছে না যে ডেকি স্বর্গে গেল বাড়া বাঁধে, আমি একটা সুযোগ খুঁজতেছিলাম যে যেই কোনো ওয়েতে কোনো মিটিংয়ে বা মন্ত্রীতে আমি স্পষ্টভাবে মন্ত্রীর কাছে এই দাবিটা রাখবো যে আমরা অনেক নির্যাতিত, অনেক নিপীড়িত। আমাদের এলাকার যে প্রধান সমস্যা, সবচেয়ে বড় সমস্যা হলো এই পচা পানির জন্য আমাদের এই অঞ্চলের যে জনদুর্ভোগ, জনগণের যেই সমস্যা, চর্মরোগের সমস্যা, শিশুর খাদ্যের সমস্যা, সবজির সমস্যা, সেই সমস্যাগুলো আমরা যাতে ওই মন্ত্রী মহোদয়ের মাধ্যমে একটা সুফল পাই, সেই দাবিটা আমি একটা ওয়ে খুঁজতেছিলাম। সেটা অবশ্যই বলবো, আশা করি সেই সুযোগটা ভবিষ্যতে আমার অতি নিকটেই হয়ে যাবে। আমি দীর্ঘদিন 12 গ্রাম উন্নয়ন সংস্থার সাথে দীর্ঘ 22-23 বছর ধরে কাজ করে আসছি। আমাদের আন্দোলন সংগ্রামের, যাকে আমরা নদী আন্দোলনের সবসময় আমরা যার নেতৃত্বে আন্দোলন করেছিলাম, আমি প্রথমে এখানে একটু সময় বেশি নিয়ে স্মরণ করে দিতে যাচ্ছি। তিনি অল্প কিছুদিন আগে তিনি দুনিয়া থেকে পরলোক গরম করেছে আমাদের শ্রদ্ধাভাজন, যার আন্দোলন সংগ্রাম 25-30 বছর ধরে এই নদী নিয়েই শুধু আন্দোলন করেছেন, সেই আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, 12 গ্রামের দীর্ঘদিনের সভাপতি জনাব সুরুজ মিয়া। তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমাদের যতদিন 12 গ্রাম আন্দোলনের আমরা আন্দোলন করে যাব, শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করে তার নেতৃত্বেই আমরা মনে করি যে তার কাজ বাস্তবায়ন করার জন্য আমরা এগিয়ে যাব। তো সবাই আমাদের সুরুজ ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। তো আমরা যে প্রশ্নটা, আমাদের যে নদীর যে দিন দিন আসলে আমাদের নদী শুধু দূষিতই হচ্ছে, আমরা আন্দোলন করে যাচ্ছি, ফল আসলে অনেক বড় ফল পেয়েছি, কিন্তু ফল পেতে গিয়ে আমরা আবার আরেকটা সমস্যায় জর্জরিত হয়েছি। ইতিমধ্যে আমাদের যে অতিথিবৃন্দ তারা বলেছে যে আমাদের সবচেয়ে সর্ববৃহৎ ওয়াসার ট্রিটমেন্ট হয়েছে দাসেকান্দি ওয়াসার ট্রিটমেন্ট, কিন্তু ওয়াসার ট্রিটমেন্ট করতে গিয়ে কিন্তু এখন আমাদের বায়ু দূষণ হয়েছে। এটা কিন্তু অলরেডি আমাদের এই বায়ু দূষণেতে এখন আমাদের শ্বাসকষ্ট হচ্ছে, বিভিন্ন রোগবালাই সমস্যা জর্জরিত হয়ে যাচ্ছে। যেদিকেই বাতাস যাচ্ছে সেদিকে আমরা ঘরের ভিতরে বসে থাকতে পারছি না। তো আমি এদিকে সবার একটু দৃষ্টি আকর্ষণ করছি যাতে এটা অতি দ্রুত সমাধান হয়, সেজন্য আমরা আবার আন্দোলন করে যাব। তো আমাদের যেহেতু আমাদের মাননীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, তিনি এখন আমাদের এই পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্ব আছে, আমরা তার কাছে বিশেষভাবে অনুরোধ করব তিনি যাতে আমাদের এই সমস্যা সমাধান করার জন্য যেন সর্বত্র আমাদের সহযোগিতা করে। এই নদীর সমস্যাটি আসলে একদিনই হয়নি, দীর্ঘদিন যাবৎ এই সমস্যাটি বৃহৎ আকারে তৈরি হয়েছে। এই সমস্যার সমাধানের জন্য আমি মনে করি 3টা স্তর থেকে কাজ করতে হবে। 1 নাম্বার সরকারি তদারকির মাধ্যমে, রাষ্ট্রীয় তদারকির মাধ্যমে, দ্বিতীয়ত সামাজিক তদারকির মাধ্যমে, তৃতীয়ত আমরা ব্যক্তি তদারকির মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পারি যদি আমরা মনোযোগ দেই এবং আমরা নিজেরা উদ্যোগ নেই। ধন্যবাদ সবাই। আমাদের 25 বছর ধরে আমরা আমাদের 12 গ্রাম উন্নয়ন সংস্থা থেকে যেই পানি দূষণ, নদী দূষণের কাজ করতেছি, ওইটার কারণে ওয়াসা পানি ট্রিটমেন্টের হয়েছে। ওই পানি থেকে এখন যে আপনার বায়ু দূষণ হচ্ছে, ওইটা মানুষের রোগবালাই হচ্ছে এবং কি গাছপালাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এবং কি আমিও ফসল করেছি, দেখি কলা গাছ, আমার প্রচুর পরিমাণে কলা গাছ আসলে ওই কলা গাছ সহকারে মারা গেছে। এই বলেই যাতে সমন্বয় করে সব কিছুর কাজ করে সরকার, ওই জন্যই আমরা খুব অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।